লেবাননে ঢুকে ইসরায়েলি হত্যাযজ্ঞে এবারও চুপ আরব নেতারা। অস্তিত্ব সংকটে কি মুসলিম দেশগুলো? ইসরায়েলে মিসাইল হামলা চালাবে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরু। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত ৬০০ অধিবাসীর মৃত্যুর শঙ্কা, নিরাপদ পানির সংকট। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজার পর এবার লেবাননে চলা ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞেও নিশ্চুপ আরব বিশ্ব। আহ্বান আর নিন্দার বাইরে আরব বিশ্বের কার্যত কোনো পদক্ষেপ নেই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। আর মুসলিম বিশ্বের ঐক্যের অভাবের সুযোগে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল ও তার মিত্র পশ্চিমা শক্তি। নেতৃত্ব শূন্য মধ্যপ্রাচ্যে একের পর এক টার্গেট করে হত্যা করা হচ্ছে ফিলিস্তিন, লেবানন ও ইরানের সামরিক গোষ্ঠীগুলোর শীর্ষ ব্যক্তিদের। শুধু শীর্ষ নেতা নয়, হত্যা করা হয়েছে অনেক সামরিক কমান্ডার ও কর্মকর্তাকেও। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি নেতাবিহীন এক মুসলিম বিশ্ব তৈরি করতে চাচ্ছে ইসরায়েল ও এর মিত্ররা? অস্তিত্ব সংকটে পড়বে কি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সময়টা এখন যেন কারো অনুকূলে নেই, থাকবেই বা কি করে। একদিকে মুসলিম বিশ্বে ঐক্য এক প্রকার অধরা, অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমা শক্তির তাণ্ডবে এখন নেতৃত্ব শূন্য হওয়ার পথে গোটা মুসলিম বিশ্ব। শুরুটা হয়েছিল ২০২০ সালে ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুর মধ্য দিয়ে। এরপর চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি বাহিনী হত্যা করে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদিকে। ১৯ মে রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। তার মাত্র ১২ দিন পরই হত্যা করা হলো হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে। সেই শোক কাটিয়ে না উঠতেই ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারালেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এভাবেই একের পর এক টার্গেট করে হত্যা করা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশ ও সামরিক গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিদের। শুধু শীর্ষ নেতা নয়, হত্যা করা হয়েছে অনেক সামরিক কমান্ডার ও কর্মকর্তাকেও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতাবিহীন এক মুসলিম বিশ্ব তৈরি করতে চাচ্ছে ইসরায়েল ও এর মিত্ররা? বর্তমান প্রেক্ষাপটে যদি প্রশ্ন রাখা হয় মুসলিম বিশ্বের নেতাকে, এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। আর উত্তর এলেও তা হবে প্রশ্নবিদ্ধ। বিদ্যমান বাস্তবতায় মুসলিম বিশ্বের নেতৃত্বের কথা বললে সৌদি আরব, ইরান ও তুরস্ক সম্ভাব্য এই তিনটি দেশের নামই সামনে চলে আসে। মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় অনেকদিন ধরেই একটা শূন্যতা বিরাজ করছে। পাশাপাশি নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলো। কিন্তু এই সংকট উত্তরণে সুন্নি রাষ্ট্র সৌদি আরব প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি, নিতে পারেনি নেতৃত্বের আসন। বরং সৌদি আরবের আধিপত্যশীল আচরণে সংকট আরও ঘনীভূত হয়েছে। ইয়েমেনে দিনের পর দিন বোমা ফেলেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইতিমধ্যে দেশটিতে বহু মানুষের প্রাণ গেছে। তবে সমালোচনা সত্ত্বেও থামার কোনো লক্ষণ নেই রিয়াদের। আন্তর্জাতিক অঙ্গনে ইরান আলোচিত নাম। মুসলিম বিশ্বে ইরানের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অবরোধে ইরান জর্জরিত। দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা চাপ মোকাবেলার পাশাপাশি আঞ্চলিক প্রতিপক্ষ রিয়াদকেও সামাল দিতে তেহরানকে ব্যতিব্যস্ত থাকতে হয়। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম বিশ্বের নানান সংকটে তেহরানের কণ্ঠ উচ্চকিত। কিন্তু শিয়া রাষ্ট্র হওয়ায় মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গাটি নিজের করে নিতে পারছে না ইরান। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরান ও এর মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় এখন অনেকটাই কোণঠাসা দেশটি। সামরিক দিক দিয়ে বিবেচনা করলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক। তারা সামরিক জোট ন্যাটোরও সদস্য। রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমলে তুরস্কের ভাবমূর্তির বদল ঘটছে। এরদোয়ানের জোর প্রচেষ্টায় ইতিমধ্যে ইসলামিক বিশ্বে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আঙ্কারা। ফলে বলাই যায় এখন এরদোয়ানের সামনেই সুবর্ণ সুযোগ। মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় যে শূন্যতা বিরাজ করছে সেটি সহসাই কেটে উঠবে কিনা তা বলার উপায় নেই। তবে ইসরায়েল ও এর মিত্র দেশগুলো মুসলিম নেতাদের হত্যার এই মিশন জারি রাখলে যে গোটা মুসলিম বিশ্ব আরও গভীর সংকটে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এদিকে নেতানিয়াহুর বাহিনী যখন লেবাননের ভেতরে ঢুকে স্থলে অভিযান শুরু করেছে, তখন ইসরায়েলে মিসাইল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান মিসাইল হামলা চালালে পাল্টা হামলা চালাবে ইসরায়েলও। সেই সাথে হিজবুল্লাহ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে স্থলে অভিযানের খবর মিথ্যা দাবি করে আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাশেম। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে স্থল হামলা শুরু করল ইসরায়েল। ফিলিস্তিনের পর আরও একটি দেশের বাসিন্দারা ভয়াল যুদ্ধের মুখোমুখি হলো। ইসরায়েলি প্রশাসনের দাবি, সীমিত পরিসরে লেবাননের কয়েকটি গ্রামে হিজবুল্লাহ গোষ্ঠীকে কেন্দ্র করে চলবে এই স্থল অভিযান। তবে গাজার মৃত্যুপুরী মনে করিয়ে দেয় ইসরায়েলের এই অভিযানের বর্বরতা কতটা ভয়ঙ্কর হতে পারে। অপারেশন নর্দার্ন অ্যারোস নামের এই স্থল হামলাটি চালানোর বিষয়ে মিত্র যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। এমনকি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। ইসরায়েলকে ছেড়ে কথা বলছে না লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। স্থল হামলা প্রতিহত করতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে গোষ্ঠীটির উপপ্রধান শেখ নাইম কাশেম। পাল্টাপাল্টি হামলায় লেবাননের সাধারণ মানুষ আতঙ্কে দক্ষিণাঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, রাজধানী বৈরুত সহ দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে বাড়ি ছেড়েছে 10 লাখের বেশি বাসিন্দা। অনেকে ভিন্ন দেশে পাড়ি জমাতেও বাধ্য হচ্ছে। আমরা এমন যুদ্ধ আগে দেখিনি। এখানে ভয়ানক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 2006 সালের যুদ্ধেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। সে সময় আমাদের গ্রাম অক্ষত ছিল। এবার আমাদের গ্রাম, বাড়ি, প্রতিটি স্থানে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। শিশুরা গত 3 দিন ধরে আতঙ্কে সময় পার করছে। গেল 2 সপ্তাহ আমরা একটুও ঘুমাতে পারিনি। মানসিকভাবে ভেঙে পড়েছি। ইসরায়েল আমাদের উপর রীতিমতো নির্যাতন চালাচ্ছে। আমি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছি, কিন্তু টিকিট পাওয়া কঠিন। আমি এখান থেকে মিশর এবং পরবর্তীতে আম্মানে যাব। ইসরায়েলে হামলার ভয়ে আমরা পরিবারকে আগেই সেখানে পাঠিয়েছি। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলে টানা 2 সপ্তাহ ধরে চালানো বিমান হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সোমবার হত্যার শিকার হয় 95 লেবাননবাসী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2025 সালের মধ্যে ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনের সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মিশন সমাপ্তি হলেও জঙ্গি গোষ্ঠী আইএস মোকাবেলার জন্য স্বল্পমেয়াদে ইরাকের সামরিক বাহিনীর সাথে একটি কোয়ালিশন বাহিনী গঠন করবে মার্কিন সেনারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। 1 দশক আগে উগ্রপন্থী আইএসকে মোকাবেলার উদ্দেশ্যে বিভিন্ন দেশের সৈন্য নিয়ে ইরাকে শুরু হয় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন। অবশেষে এই মিশন বন্ধের ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরাক সরকারের যৌথ এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন সমাপ্ত করা হবে বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আসন্ন সেপ্টেম্বরে আন্তর্জাতিক মিশন সমাপ্ত হলেও ইরাকি সামরিক বাহিনীর সাথে স্বল্প মেয়াদী যৌথ একটি কোয়ালিশন গঠন করবে মার্কিন সেনারা। আইএসকে মোকাবেলা এবং ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করবে ওই কোয়ালিশন। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাবে তারা। এদিকে আগামী বছর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন সমাপ্তির পর যুক্তরাষ্ট্র ইরাক থেকে কত সেনা সরিয়ে নেবে বা আদৌ কোনো সেনা সরিয়ে নেবে কিনা বিবৃতিতে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনাকে দেশে ফেরত পাঠানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরাক সরকার দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এরই মাঝে সেখানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশন বন্ধের ঘোষণা এলো। বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের 2500-এর মতো সেনা অবস্থান করছে। এছাড়া সিরিয়ায় তাদের আরও 900-র মতো সেনা আছে। হিজল জুবাইর, বাংলা ভিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 15 বছরের দুঃখ দুর্দশা 15 দিনে সমাধান করা সম্ভব নয়।
এর জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতার পর এনপিআর এর মিশেল মার্টিনকে ওই সাক্ষাৎকার দেন তিনি। গত সোমবার সম্প্রচার করে এটি এনপিআর। প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে জনগণকে সংস্কারের দিকে নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধমূলক ঘটনাগুলো হাসিনা সরকারের পতনের পর মাত্র সপ্তাহ দুয়েকের মতো ছিল। স্পষ্ট জানিয়ে দেন, পরের বিক্ষোভগুলো প্রতিশোধমূলক নয়। বেশিরভাগ বিক্ষোভের কারণ মজুরি বাড়ানো, চাকরির দাবি আর চাকরি পুনর্বহালের মতো বিষয়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভ্রান্তিও স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। বলেন, সংখ্যালঘুদের সিংহভাগই হিন্দু সম্প্রদায়ের এবং শেখ হাসিনার দলে যুক্ত। তবে নিশ্চিতভাবে বলা যাবে না তারা শেখ হাসিনার অনুসারী বলে নাকি হিন্দু হওয়ায় আক্রান্ত হয়েছেন। এসব হামলার নিন্দাও জানিয়েছেন ডক্টর ইউনূস। কেউ কেউ বলছেন যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হলে যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। আমরা পুরানো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। যুক্তরাষ্ট্রে হ্যারিকেন হেলেনের তাণ্ডবে 5 অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে। এই সংখ্যা 600 ছাড়াতে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। হ্যারিকেন হেলেনের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা এবং টেনেসি অঙ্গরাজ্য। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ ক্যারোলাইনার 39 জন, সাউথ ক্যারোলাইনায় 25, জর্জিয়ায় 17, ফ্লোরিডায় 14, টেনেসিতে 4 জন এবং ভার্জিনিয়ায় 1 জন প্রাণ হারিয়েছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো বাসিন্দা। নিরাপদ পানির সংকটে ভুগছে অসংখ্য মার্কিনী। নিখোঁজদের সন্ধানে 4 দিন ধরে চলছে উদ্ধার অভিযান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, খাদ্য, পানি, যোগাযোগ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের মজুদ বাড়াচ্ছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার 225 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ফ্লোরিডায় আঘাত হানে হ্যারিকেন হেলেনে। ফ্লোরিডা ছাড়াও আরও 4টি অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি। গেল 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানির সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে খাবার ও পানির সংকটে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বন্যা দুর্গত এলাকার অধিবাসীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের প্রায় 1/3 এলাকা। রাজধানী কাঠমান্ডুর সাথে সংযুক্ত মহাসড়কগুলো সহ দেশব্যাপী প্রায় সব মহাসড়কই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা 215 জন ছাড়িয়েছে, আহত 140 জনের বেশি। এছাড়া অন্তত 28 জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। একই সাথে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। গত বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে নেপালে। ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক অঞ্চল তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। আকস্মিক বন্যার মুখে ঘরবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন কাঠমান্ডুর এই বাসিন্দা। ভোররাত থেকে 4টার দিকে এই এলাকায় প্রবল বেগে বন্যার পানি ঢুকতে থাকে। ঘরবাড়ি ডুবিয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আমাদের কাছে এই মুহূর্তে খাবার মতো কিচ্ছু নেই, সব ভেসে গেছে। ভাগ্য ভালো আমরা কোনো মতে বেঁচে আসতে পেরেছি। আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে নেপালে 322 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। কয়েক দশকের মধ্যে এমন অতি ভারী বৃষ্টিপাত দেখেননি বলে জানান ললিতপুরের এই বাসিন্দা। গত বছরের তুলনায় এবছর বন্যার পানি অনেক বেশি। 15 থেকে 20 বছর আগে এমন ভয়াবহ বন্যা দেখেছি আমি। এই মাত্রার বন্যার কথা আসলে ভাবাও যায় না। আবহাওয়াবিদরা বলছেন, জুনের প্রথম থেকে শুরু হওয়া এবারের বর্ষা মৌসুমে গড়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে নেপালে। এতে করেই দেখা দিচ্ছে এমন আকস্মিক বন্যা। একটানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ঘটছে ভূমিধস। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
চীনে জাতীয় দিবস উপলক্ষে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবে জনগণ। লম্বা ছুটির এই সুযোগকে কাজে লাগিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েছেন অনেকে। ফলে সোমবার বিকেল থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়ে। যাত্রীর ব্যাপক চাপ দেখা যায় বিমানেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনে জাতীয় দিবসের ছুটি ঘিরে ভ্রমণে বের হয়েছে অসংখ্য মানুষ। বেশিরভাগ যাত্রী দূরবর্তী গন্তব্য বেছে নিয়েছে। আজ থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত ছুটি উপভোগ করবে সাধারণ মানুষ। চীনের রেলওয়ে জানিয়েছে জাতীয় দিবসের ছুটিতে 17 কোটি 50 লাখ যাত্রী ভ্রমণ করবে। মঙ্গলবার 2 কোটি 10 লাখেরও বেশি যাত্রী রওনা হয়। প্রায় 90% যানবাহনেই দূরে সফরকারী যাত্রী রয়েছে। সোমবার বিকেল থেকেই সড়কে যানবাহন বাড়তে থাকে। যাত্রীর ব্যাপক চাপ দেখা যায় বিমানেও। চীনের চেংডু, সাংহাই, গুয়াংজু, জিয়ান এবং সানিয়ার মতো জনপ্রিয় জায়গায় পৌঁছতে বিমানে রওনা হয়েছে অসংখ্য মানুষ। সপ্তাহব্যাপী ছুটিতে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মহাসড়ক বিভাগ। আজ থেকে পুরো দেশব্যাপী 7 এবং এরও কম আসন বিশিষ্ট ছোট যাত্রীবাহী গাড়ি টোলমুক্ত ভ্রমণ করতে পারবে। নিউ এনার্জির যানবাহনের চলাচল নির্ঝঞ্ঝাট করতে নানা প্রস্তুতি নিয়েছে পরিবহন বিভাগ। হাইওয়ে এবং গ্রামীণ রাস্তাগুলোতে চার্জিং সুবিধা বাড়ানো হয়েছে। জাতীয় দিবসের ছুটিকে কেন্দ্র করে বেশ কয়েকটি নতুন এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়। এছাড়া গ্রামীণ রাস্তাগুলো সংস্কারের পর সময়মতো খুলে দেয় সরকার। ইফাত জাহান, বাংলাভিশন। আজ গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় দিবস এবং 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় দিবস উপলক্ষে বেইজিংয়ের তিয়ানআনমেন চত্বরে প্রতিবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মঙ্গলবার ভোরে তিয়ানআনমেন চত্বরে জড়ো হয়ে জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয় হাজারো মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় দিবস এবং 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও চীনে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেইজিংয়ের তিয়ানআনমেন চত্বরে উত্তোলন করা হয় দেশটির জাতীয় পতাকা। এর আগে পিপলস লিবারেশন আর্মি PL এর 96 জন সদস্য পতাকাটি মূল চত্বরে নিয়ে আসে। মঙ্গলবার ভোরে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ তিয়ানআনমেন চত্বরে জড়ো হতে থাকে। পতাকা উত্তোলনের আগে ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকে তারা। কেউ মুখে স্টিকার এবং গালে লাল হলুদ রঙের চিত্র এঁকে, কেউ জাতীয় পতাকা হাতে এই অনুষ্ঠানে অংশ নেয়। পতাকা উত্তোলনের সময় বরাবরের মতোই চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়। জাতীয় দিবস উপলক্ষে চত্বরটিতে 18 মিটার লম্বা ফুলের ঝুড়ি দিয়ে সাজানো হয়, যা সকলেরই দৃষ্টি কাড়ে। বিগত 75 বছরে সমৃদ্ধির দিকে যাত্রা করে চীন এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। দৃঢ় আত্মবিশ্বাসের সাথে আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে চীন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।